আমন্ত্রণ বিশ্ব বাংলা সাপ্তাহিক আয়োজন কীর্তিকা। আমি আপনাদের সাথে রয়েছি ফারহানা হোসেন নিউ জার্সি থেকে। বিশ্ব বাংলা মানেই বাংলা হয়ে বাঙালি, বাংলা হয়ে বাংলা দেখুন, বাঙালিকে ভালোবাসুন। আজকে আমাদের সাথে রয়েছেন দুজন বাচিক শিল্পী। আহ একজন এসেছেন ভারত থেকে, অয়নিকা রায়, আর বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মাহমুদুল হাকিম তানভীর। নমস্কার। নমস্কার, কেমন আছো অয়নিকা তুমি? ভালো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন মানে তোমাদের ওখানে কি জাস্ট রেগুলার আলোচনা করে নিচ্ছি যে একদম একদম। প্রথম, হ্যাঁ প্রথমে তো ঠান্ডা কি পড়েছে? হ্যাঁ, ঠান্ডা তো আছে। খুব বেশি না হলেও বেশ আরামদায়ক। আরামদায়ক, খুব ভালো। এই এই সময়ের ওয়েদারটা ভীষণ ভালো থাকে, ভীষণ ভালো হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম। তাই ঠিক তাই। করোনা কালীন যেহেতু তুমি আর আসোনি আমার লাইভে, আমি যারা যারাই এসছে আমি সবাইকে জিজ্ঞেস করি যে করোনা কালীন সময়টা কেমন চলছে, একটু বলো। আহ করোনাকালীন সময় এখন তো একদম প্রথমের দিকে যেটা হয়েছিল যখন পুরোপুরি লকডাউন ছিল, সেই সময়টা থেকে তো এখন আমরা একটু বেরিয়ে এসেছি। এখন অনেকটাই অনেক কিছুই খুলে গেছে, যদিও স্কুল কলেজ বন্ধ। তাছাড়া অনেক কিছুই খুলে গেছে। তো উম, মোটামুটি এই পুরো সময়টাই কবিতাকে সাথে নিয়ে কেটেছে। আর কাজের জন্য অনেক বই পড়া বাকি ছিল, সেই বইগুলো পড়তে পেরেছি। এবং এই যে পুরো সময়টা হয়তো কোথাও কোথাও একটু মন খারাপ হয়েছে বাইরে বেরোতে না পারার জন্য, একটু ঘুরতে যেতে না পারার জন্য। এবং আমি পেশায় একজন শিক্ষিকা, আমার স্কুল বন্ধ থাকার জন্য মন খারাপ নিশ্চয়ই হয়েছে। আর পাশাপাশি কিন্তু কবিতা নিয়ে এবং আমার বইপত্র নিয়ে খুব ভালো সময় কেটেছে আমার। আসলে যে ওটাই সবাই বলে, আমিও স্কুলে আছি, ওটাই ওটাই সবাই বলে যে যে সময়গুলো আমরা পাইনি হুম। বাসায়, ওই সময়টুকু অনেক কিছু আমাদের যেটা মানে করার বাকি ছিল বা করব করব বাকি ছিল আমরা। ভাবছিলাম। হ্যাঁ, তো সেই একদমই তাই। সময়টুকু, হ্যাঁ যে এই একটা একটা বছরই তো হয়ে গেল, রাইট? প্রায় একটা বছর। মার্চে, প্রায় আমাদের প্রায় এখানে প্রায় মার্চে একটা থেকে বছর। আরম্ভ হয়েছে, হয়তো ভারত বাংলাদেশে হুম একটু হুম হুম সময় নিয়েছে, কিন্তু আমাদের এখানে একদম মার্চ 10 থেকে আমাদের স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে গেল। হুম তারপরে হুম। আমরা মোটামুটি তো এই যে ঘরে আজকে মনে করেছি যে অন্য কোনো রোগের মতো যে আজকে ভালো হয়ে যাব, কালকে ভালো হয়ে যাব, বাট না, এখন পর্যন্ত সেটা আরো ভয়াবহ আকারে হচ্ছে। আমেরিকার অবস্থা তো খুবই সেই খারাপ, আমাদের এখন খুবই পর্যন্ত খারাপ, হ্যাঁ আমরা। লন্ডনের দিকে, সেই ভারতেরও এখন তো মোটামুটি দেখলাম যে একটু খারাপই ছিল কিছুদিন আগে, আমাদের দেশের মতোই, বাংলাদেশের মতোই। হ্যাঁ, এখন একটু ভালোর দিকে একটু একটু ভালো ভালোর আছে, দিকে। হ্যাঁ। ওই হুম, সাইড গুলাতে ভালো আছে। আসলে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে, ইউরোপে একটু এইসব সাইডে খুবই খুবই খারাপ অবস্থা, ঠান্ডা খুবই পড়েছে খারাপ তো অবস্থা। অনেক, এই জন্য। হ্যাঁ হ্যাঁ। আসলে সবকিছু উপরওয়ালারই, সৃষ্টিকর্তারই দান। এখন এটা নিয়েই ঠিক চলতে ঠিক। হবে, ঠিক এটাকেই তাই হয়তো ঠিক মনে তাই। করতে হবে, এটাই আমাদের সাথে আছে, কিছুই করার নেই আমাদের। কিছু করার নেই। অনেক একদমই আপন তাই। মানুষ মারা গেছে। অনেক আপন মানুষ হ্যাঁ, মারা কত গেছে। কত কত মানুষ কত তার প্রিয়জনকে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই। তোমাদের কি অনলাইনে ক্লাস হচ্ছে স্কুলে? হ্যাঁ, চলছে। চলছে। তুমি কি ক্যালকাটাতেই আছো? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতাতেই আছি। তা আজকে কি শোনাবে কলকাতাতে। আমাদেরকে? আমাদের আহ বলো, তুমি তোমার মতো করে আজকে একদম প্রথমবার শুরু করো। বেশ বেশ বেশ। হুম, প্রথমে আমি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করি। okay, ঠিক আছে, বেশ। বেশ। বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই।
তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। সেটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে এক রকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। চমৎকার, সত্যি কথা যে ভালো মন্দ যাহাই আসুক সত্য সে পেলাও আমরা সহজে। আমরা যে কথাগুলো বলছিলাম যে কত মানুষকে আমরা হারিয়েছি, সত্যিই তো আমরা তো দুঃখে ভেঙেও পড়েছি কতবার। কিন্তু আবার মনকে বোঝাতে হয় যে হয় যে ভালো মন্দ যাই আসুক, সত- যতদিন বেঁচে আছি। সত- হুম। আবার নতুন আশা নিয়ে আবার শুরু করতে হবে। এটাই, কিছুই করার নেই, এটাকে নিয়েই চলতে হবে। হয়তো মনে হচ্ছে যে এটাই আমাদের সঙ্গী এখন। ঠিক ঠিক। 1 বছর কিন্তু সেই সেই। এমনই হয়েছে, বাইরে যাচ্ছি হঠাৎ করে মনে হচ্ছে কতবার হাত ধুচ্ছি, যে স্যানিটাইজার দিয়ে হাত মুছে ফেলছি বা ওয়াশ করে নিচ্ছি। যেখানে আসে এটা অভ্যাস হয়ে গেছে, হয়তো এই প্যান্ডামিক অভ্যাস চলে হয়েছে, গেলেও এটা রয়ে যাবে আমাদের ভিতরে এই অনেক অভ্যাসটা দিনই। থাকবে একদম হ্যাঁ, একদম, ঠিক অভ্যাসটা ঠিক তাই। থেকে যাবে যে নিজেকে সেফ রাখা, নিজের ফ্যামিলিকে সেফ রাখা, এটা একদমই হয়ে যাবে। তা অয়নিকা, ঠিক তুমি তাই। আরেকটা আরেকটা শোনাও আমাদেরকে। বেশ, আমি এরপর কাজী নজরুল ইসলামের একটি কবিতা শিওর শোনাই। শিওর। খুব পরিচিত একটি কবিতা, কুলি মজুর। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দোৎপল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা?
থলি খুলে দেখো, প্রতিটি আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরুণীর হাল রবে তাহাদেরই বশে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখে খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের, সকল দেশের, সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। খুব সুন্দর, ভীষণ সুন্দর। তোমার গলায় অনেক ভালো লাগলো আবৃত্তিটা। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলো। আমি এখন চলে যাব মাহমুদুল হাকিম তানভীরের কাছে। ও, হ্যাঁ তানভীর, কেমন আছো ভাইয়া তুমি? জি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি ভাইয়া। অনেকদিন পর দেখা হলো, সেই অনুষ্ঠানে দেখা হয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, অরুণাকে দিদি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। কেমন করোনা কালে কেমন ছিলে তানভীর তুমি? মানে তোমরা কেমন চলছে তোমাদের আবৃত্তি বা সবকিছু মিলিয়ে কেমন আছো? কিছুটা লাকি ছিল আমি বলবো, কারণ আমাদের বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আহ, অনেক কার্যক্রম ছিল আসলে পুরো করোনার সময়টাতে। হ্যাঁ, আমরা প্রচুর মানে হোমওয়ার্ক যেটাকে বলে, আমাদের গুরুজি শিমুল মুস্তাফা, ওনার সহযোগিতায়, ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা নিয়মিত চর্চার ভিতরে থাকতে পেরেছি। আবৃত্তি অনেক কাজ করেছি আমরা, বিভিন্ন রকমের ছোট ছোট প্রযোজনা নিয়ে কাজ হয়েছে, ভালো ভালো কাজ হয়েছে। বাহ, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, দাদা তো বসে থাকতে পারে না, কিছু না কিছু তো করতেই হবে তোমাদেরকে নিয়ে, আবৃত্তি বিশেষ করে আবৃত্তি, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, আর তা আজকে আমাদেরকে কি শোনাবে তানভীর, একটু শোনাও। অরুণিকা দিদি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছে, আমিও রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, কারণ ঠিক আছে। রবীন্দ্রনাথ তো আমাদের প্রাণের মানুষ, আমাদের ঠিক আছে। ভালোবাসা, হুম, ভীষণ অন্তরের মানুষ। সেটাই, কবিগুরু আমাদের যে সবারই প্রিয় মনে হয়, আমার একটু বেশি আমি প্রিয়। পড়ছি। হ্যাঁ,
আমার আমারও ভীষণ প্রিয়। আমি পড়ছি অন্তর্মম বিকশিত করো, এটা আচ্ছা। করো অন্তরতর করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আরেকটা তুমি আমাদেরকে আরেকটা আবৃত্তি করে শোনাও, পাশাপাশি দুটো নিশ্চয় আবৃত্তি করলে। হ্যাঁ, নিশ্চয়। আহ, আমি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে হুমায়ুন আজাদের কবিতা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণী, আমাদের বর্ণে, আমাদের গোত্রে। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান খেয়ে, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে সারাদিন সাঁতার কাটতাম। আমাদের মা কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁটের ওপর শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মার বনফুলের পাপড়ি নয়, সারা দিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়,
আমরা আর দেখবার পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, আজও টলমল করে, আজও টলমল। খুব সুন্দর হয়েছে ম্যাডামের এই কবিতা ওনার এই কবিতাটা আমার খুব প্রিয়। আমাদের মা ভীষণ প্রিয়, খুব সুন্দর। ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর। আমি এখন চলে যাচ্ছি অয়নিকার কাছে। হ্যাঁ অয়নিকা, তোমার কাছে আবার হ্যাঁ, চলে আসলাম। বেশ। কালচারে কি কি কাজের সাথে যুক্ত আছো আর একটু বললে ভালো আমি হয়। তো এমনিতে আবৃত্তি করি। আমার ইউটিউবেও একটি চ্যানেল আছে, সেখানেও বেশ কিছু কবিতার কাজ আমি পরপর আপলোড করি। এছাড়াও আমি আকাশবাণী কলকাতায় দীর্ঘদিন ক্যাজুয়াল অ্যানাউন্সার হিসাবে কাজ করেছি। বাহ, আহ, খুবই ভালো। আর এইভাবেই চলছে, এখনো বেশ কিছু কাজকর্ম নিয়েই আছি। খুব ভালো, খুব ভালো। এখন তাহলে কি শোনাবে আমাদেরকে? শোনাও। আহ দাদার কাছে মায়ের কথা শুনছিলাম, তো তো ওই কবিতাটা শুনতে শুনতে আমারও মাকে নিয়েই একটি কবিতার কথা মনে পড়লো। সলিল চৌধুরীর লেখা, শৃঙ্খলা বিশৃঙ্খলা। শোনাই তাহলে সেটি। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চার দেওয়ালে বদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাকমাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে, কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সব সময় নিচু শ্রেণীর, উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো, ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতে সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা দুটোর একটাও ছিল না। যদিও একটা পাপোশ 1 ইঞ্চি সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা টিপে টিপে চলার কথা কখনো মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্রগুলো ব্যবহারের স্পর্শে অগোছালো হবার জন্য প্রতীক্ষা করে থাকতো, আশা করে থাকতো কখন তাতে আবার মায়ের হাতের ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে। তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাবার পর ঘরদোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝে আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় আলমারি, কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্রগুলো অগোছালো হয়ে মুক্তি পাবার জন্য কাঁদতো। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো নয়, ওটা ইংরাজি টিপটপ। ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে। গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে, শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছানোর মধ্যে যে প্রত্যাশা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই।
শৃঙ্খলা কথাটা পুরুষ, গোছানো কথাটা স্ত্রী। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর লাগলো, ভালো লাগলো তোমার আবৃত্তিটা মাকে নিয়ে। মানে সলিল চৌধুরী তো ভীষণ ভালো লেখেন, ওনার যে গান খুব ভালো লাগে হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো ঠিক তাই। লাগে। আমরা সকলেই ওনার খুব ভক্ত। হ্যাঁ, ওনার মেয়েটাও মনে হয় গান করে, কি নাম জানি, হুম হুম হুম, অন্তরা চৌধুরী। অন্তরা চৌধুরী, ভীষণ ভালো গায়। আম, তো কা- আম, আম, কবিতা তোমাকে কিভাবে প্রভাবিত করে বলো? কবিতাকে তো ভালোবেসেই কবিতা বলা, এবং আহ, কবিতাকে ভালোবেসেই কবিতাকে নিয়ে থাকা। আসলে কবিতাটা অনেকটা আমার কাছে অক্সিজেনের মতো। এই যে সারাদিন আমরা যে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি, তারপরে যেটুকু সময় কবিতার সাথে কাটাই, সেইটুকুই আবার নতুন করে বাঁচার রসদ দেয়। আমার কাছে কবিতা ভালোবাসার জিনিস, এবং আমার নিজেকে ভালো রাখার উপায়। সেটাই, একদম একদম। কবিতা আসলে আমি তো সবসময় বলি, কবিতা মানুষের কথা বলে, কবিতা আহ আমাদের ভালোবাসার কথা বলে, কবিতা সুখ দুঃখের কথা বলে। কবিতা এমন একটা জিনিস, সেখানে কেউ যদি সেটা বুঝতে পারে, যারা বুঝতে পারে না বা হয়তো তারা শোনেও না, বাট আমাদের কাছে কবিতাটা ওরকমই। একদম একদম তাই। আর এখন কি শোনাবে অনেকে, একটা শোনো তুমি। আচ্ছা, উম জয় গোস্বামীর একটি লেখা শোনাই। শিওর, শিওর। জয় গোস্বামীর কবিতা, জল হাওয়ার লেখা। শিওর। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি, চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে, জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা, সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে, কাছে কোথায়, দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না, ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকই বালু কণা, সোনা খুঁজতে এসে ডুবে মরতি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামতে দেব তার সোনার ধান, আর বলবো, শোনো এই, কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে বলো, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে। বাহ, চমৎকার, চমৎকার। তোমার কাছে আমরা আবার ফিরে আসবো, আমি একটু তানভীরের কাছে যাচ্ছি এখন আবার। বেশ বেশ। তানভীর, আবার এসছি তোমার কাছে। হ্যাঁ, এখন কি শোনাবে আমাদেরকে ভাইয়া? একটু জোরে শোনাও, খুব কম আওয়াজ আছে এখানে। কমেন্ট আসছিল মনে হয় যে জোরে, খুব একটু কম আওয়াজ আছে, তুমি একটু জোরে আচ্ছা বলো তাহলে হবে। আচ্ছা আচ্ছা, আমি আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে আসলে নেটের একটু প্রবলেম করছে। ইটস আমি ওকে, যে কোনো কারণে আসলে সমস্যা নেই। বারবারই বলি যে অনলাইনের আবৃত্তিটা একটু
ডিস্টার্বিং আসলে। কোনো সমস্যা নেই, আমি তুমি আমি পড়ছি হুম, তারিক সুজাতের আমি আমার আতুর ঘরে পথ হারালাম। এটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে কবিতাটা, ওকে, বঙ্গবন্ধুকে নিয়েই কবিতাটা আসলে। আমি পড়ছি আমি আমার আতুর ঘরে পথ হারালাম। একটু জোরে পড়ো তাহলেই হবে। সেই রাতেই প্রথম গুলির শব্দে আমার স্বপ্ন পড়ে, পায়রাগুলো পাথর প্রহর পাড়ি দিচ্ছে ভোরের আশায়, রক্তধারায় হারায় আমার জন্মতিথি। এখনো ভোর হয়নি, হয়নি সকাল, খোকা তুই উঠলি না রে। মুয়াজ্জিনের আজান ধ্বনি গড়িয়ে পড়ে রক্তরাগে, শূন্য ঘরে ফ্যানের ব্লেডে কাটছে বাতাস দীর্ঘশ্বাসে। সেই সিঁড়িটি বক্ষ জুড়ে আমার স্বদেশ, সেই সিঁড়িটি ছুঁয়েছিল অসীম আকাশ। সেই সিঁড়িটি, এই সিঁড়িটি, এই সিঁড়িটি রেহাল হয়ে আগলে ধরে আমার আলিফ। এই সিঁড়িটি খুলেছিল সূর্য গাথা অমল অতীত। মেঘে মেঘে বারুদ গন্ধে চোখ খোলেনি একটি সকাল। আমি আমার পাষাণ হৃদয় কুঠার দিয়ে শিকড় কাটি, হত্যাকারীর মুখটিও যে আমার মুখের ছাঁচে গড়া। আমি আমার নাড়ি দিয়ে তৈরি করি গলার ফাঁসি, খুনে রাঙা হাতটিও যে দেখতে আমার হাতের মতোই। আমি আমার আতুর ঘরে আগুন জেলে মুখ পোড়ালাম, যত তুই ছাই চাপা দিস অপাপ বিদ্ধ মহান পিতার মুখচ্ছবি বাংলা জুড়ে। আমি আমার পিতার খুনে হাত রাঙালাম, হাত বাড়ালাম ঘাসে ঘাসে, ফুলে ফুলে। আমি আমার আতুর ঘরে পথ হারালাম। আমি আমার আতুর ঘরে পথ হারালাম। খুব ভালো হচ্ছে, আমার ভালো লেগেছে। আমি তো এমনি আবৃত্তি পছন্দ করি। আর আরেকটা কি শোনাবে তুমি? তাহলে আরেকটা আবৃত্তি করো আমাদের জন্য, আমার দর্শকদের জন্য। আমি এবারে পড়ছি আমি কোনো অনুষ্ঠান করতে গেলে সবসময় যেটা আমার সবসময় প্রেফারেন্সে থাকে, এগিয়ে থাকে জীবনানন্দ দাশের কবিতা। আমি এখন পড়ছি অন্ধকার। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। ধানহেড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে। কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শৈল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ, প্রবহমান যন্ত্রণা নও। জানো নাকি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিষিদ্ধ, আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে।
সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরে আর্তনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব, হায় উৎসব। হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। অন্ধকার স্তনের ভেতর, যোনির ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। হে নর, হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই, যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানেই সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কাল পুরুষ, অনন্ত আকাশ গ্রন্থি, শত শত শুকরের চিৎকার সেখানে, শত শত শুকুরির প্রসব বেদনার আড়ম্বর। এইসব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত। আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর। তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে। কোনোদিন জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন আর, কোনোদিন আর। চমৎকার, চমৎকার। আমি তো তোমার আবৃত্তিতে ডুবে গেছি, আমি ভুলে গেছি আমি লাইভে আছি। ভালো লাগলো অনেক। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো তোমার কাছে। আমি চলে যাচ্ছি অয়নিকার কাছে। হ্যাঁ অয়নিকা, হ্যাঁ, আবার এসছি ভারী তোমার সুন্দর কাছে। কবিতা শুনলাম। হ্যাঁ, খুব ভালো লাগছিল। ভারী তোমার সুন্দর। কবিতা চমৎকার হয়েছে, দুজনের কবিতাই খুব ভালো লাগছে। আমার এখন একটা প্রশ্ন আছে যে একজন আবৃত্তি শিল্পী হিসেবে কোন ধরনের কবিতা নিজের কণ্ঠে ও মনে স্বাচ্ছন্দ্য বোধ করো? এখন তো আমাদের গদ্যছন্দ কবিতা, পদ্যছন্দ, অনেক রকমই কবিতা আছে আমাদের। মানে তুমি নিজে স্বাচ্ছন্দ্য হ্যাঁ, বোধ করো কিসে? উম আমার কাছে, আমি যখন কোনো কবিতা নির্বাচন করি, সাধারণত পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কবিতার নির্বাচন করে থাকি। আর পছন্দ যদি বলেন তাহলে বলবো যে অনেক সময় এরকম হয় যে নিজের কিছু কবিতা পড়তে পড়তে মনে হয় যে বাহ, আমি বোধহয় এই ভাবনাটা ভাবি কিন্তু ঠিক এইভাবে বলতে পারি না, কিন্তু বলতে চাই এইভাবে। এবং সেই ভাবনাটা যখন মিলে যায় তখন সেই কবিতাগুলো কণ্ঠে ধারণ করতেও খুব ভালো লাগে। আর বাহ, গদ্য ছন্দের কবিতাও যেমন ভালো লাগে, আবার ছন্দের কবিতাও পাশাপাশি ঠিক তেমনই ভালো লাগে। বাহ, খুব ভালো বলেছো। খুব মানে যে আসলে ছন্দের কবিতা কিন্তু অনেক ভালো লাগে। আর এখন তো নিশ্চয়ই। আসলে হ্যাঁ গদ্য ছন্দ কবিতাটাই সবাই মোটামুটি পড়ে বা কারণ আছে, একটু আগে বললাম কবিতা মানবতার কথা বলে, কবিতা ভালোবাসার কথা বলে। গদ্য ছন্দের কবিতাগুলোতে কিন্তু সেটাই হয়ে আসছে আমাদের, এই জন্যই এত ভালো লাগে। ঠিক, ঠিক, এখন ঠিক, কি ঠিক তাই। হ্যাঁ, এখন কি শোনাবে আমাদেরকে অনেকে? একটু শোনাও আমার আহ দর্শকদের উদ্দেশ্যে। তুমি একটু পরপর প্রেমের দুটো কবিতা করো। শোনাই। হ্যাঁ শিওর, পরপর বেশ, দুটো বেশ, করে বেশ, যাও। হুম। বেশ, শোনাই একটা। পূর্ণেন্দু পত্রের কবিতা, যে টেলিফোন আসার কথা। যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা, হাসেনি। যে টেলিফোন আসার কথা, আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘন্টা শাঁখের উলু,
100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল। খাঁখা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। ভীষণ সুন্দর হলো, খুব সুন্দর করে বলেছো। মানে ধন্যবাদ, তোমার অনেক গলাটা ধন্যবাদ। অনেক মিষ্টি একটা গলা তোমার, যেটা ভয়েসটা ভীষণ মিষ্টি, মানে আই লাইক ইট। আরেকটা বলো, আরেকটা পরপর আচ্ছা, দুটা বেশ করে বলো। বেশ। আহ, নিশ্চয়ই আমার কথা না, এটা দর্শকদের হয়তো মন ভরে না একটা একটা শুনে, এই জন্য পরপর দুটো আমি সবাইকে বলি। বলো। বেশ বেশ বেশ। আহ সপ্তপদী, কৃষ্ণা বসুর লেখা। দুই ভুরুতে আলোক লতা, ভ্রুভঙ্গিতে ডাক, শাঁখের স্বরে উলুধ্বনি, ঘুরিনি 7 পাক। স্থলের চেয়ে জলের দাবি অনেকখানি বড়। জীবন কেন চাবির গোছা, এখনই করো জড়ো। রাত্রি নামে ঠান্ডা কালো, রাত্রি জোড়া ঘুম। ঘুমের দেশে স্বপ্ন ওড়ায় আতশবাজির ধুম। চন্দনের এক গাছ রয়েছেন মাথার ওপর চুপ, রাত পাখিটি একলা দেখে অন্ধকারের রূপ। এক জীবনে শেষ হলো না অলেক ভালোবাসা, শরীর ভরা রতি শিল্পে নষ্ট করে আশা। গোপনে চাই, প্রকাশ্যে চাই, সমগ্রটা জুড়ে। কাছের মানুষ কাছে এসেও রইল অনেক দূরে। কেউ কি কাকে এই জীবনে পেয়েছে ঠিক করে? কে কাকে চায়, কে কাকে পায়, ধূপটি একলা পড়ে। ভীষণ মিষ্টি, অনেক ভালো লাগলো, সত্যি অনেক সুন্দর করে পড়েছো। আবার আসবো অনেক অনিকা ধন্যবাদ। তোমার হ্যাঁ, হ্যাঁ, আমি তানভীর কাছে যাচ্ছি। হ্যাঁ তানভীর, কি শোনাবে এখন আমাদেরকে? শুনে যাও। আহ, হ্যাঁ, এবারে আমি একটু রবীন্দ্রনাথে যাই। রবীন্দ্রনাথের শিওর, পড়ছি পিলসুজের উপর পিতলের প্রদীপ। ঠিক আছে। পিলসুজের উপর পিতলের প্রদীপ, খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা, পঙ্খের কাজ করা মেঝে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে, মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল বাবরি করা, মিশকালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস। হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু, মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানালার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখা ভূতের মতো। পথের বাঁধারটাতে জমেছে ছায়া।
বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজলো দেউড়িতে। হাত আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানালার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখা ভূতের মতো। পথের বাধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ের সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজলো দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির ফিরছে রঘু লুঠের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো অন্ধকারের বটের ছায়ায়। পথের মধ্যে শুনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলছে বৎসা করে। কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভেতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়লো পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠলো তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো জমদূতের মতো। পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তার গালে মারলো প্রচন্ড একটা চড়। পড়লো সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাক উঠলো বেজে। জাগলো হুলু ধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গে, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে, ডাকাত তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসে যুগান্তর, বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধ্যাবেলাগুলো সংসার থেকে চলে গেল। আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। ভীষণ সুন্দর হয়েছে। যে আমি এতক্ষণ শুনছিলাম আসলে পুরো ইয়াটা, যে ডাকাত হলেও যে তার মনে সে যে রঘু হ্যাঁ, ডাকাত, আসলে আমরা মানুষের উপরটুকুই দেখি, ভিতরেটা কেউ দেখি না। ভিতরটা আসলে কেউ দেখে, মানবিকতায়, কবিতাটা আসলে মানবিকতা। মানবিকতা, রাইট। যে এই যে দেখো যে তার মা যখন তাকে বললো সে একটা ডাকাত, সে চুরি না করে বরং সে বিয়েটাকে আরো করিয়ে দিল, যে করিয়ে না দিল। হলে তো, হ্যাঁ। ভীষণ সুন্দর যে সে বউকে ডেকে, মানে যার কনেকে ডেকে বলছে যে তুমি আমার মা, বা যখন কোনো হ্যাঁ ইয়া হবে আমাকে স্মরণ করো আবার। তার মানে কি তাকে ভরসা দিয়ে গেল, তাকে আশা দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক একদম। অনেক সুন্দর একটা কবিতা তানভীর, অনেক সুন্দর। তুমি অসাধারণ। আরেকটা শোনাবে আমাদেরকে? শোনাও নিশ্চয়ই, তাহলে। হ্যাঁ, কোনো অসুবিধা। আরেকটা শোনো, হ্যাঁ, তারপর এবারে আমি আমি একটু অয়নিকার কাছে অপ্রচলিত যাবো। একটি, হ্যাঁ, আমি এবারে একটু অপ্রচলিত একটি কবিতা পড়ি। এটা সচরাচর আবৃত্তি আমি শুনিনি, অন্য কেউ শুনে থাকবেন হয়তো। পড়ছি আচ্ছা। শিকদার আমিনুল হকের কবিতা, এক প্রেমিকার স্বপ্ন।
তোমাকে আমার চাই, এই কথা ভুলি না কখনো। আপিসের দায় সেরে যখন রিকশায় বাড়ি ফিরি, লাঞ্চে রেস্তোরাঁয় গিয়ে এই মন্ত্র জপি মনে মনে, তোমাকে আমার চাই। যে স্লোগান বেতন বাড়াতে সচিবালয়ের গেটে আসে, তার সাথে ভিড়ে গিয়ে বলি, তোমাকে আমার চাই। সকালে গলির মোড়ে গিয়ে সেলুনের সাদা ফেনা গায়ের গালের কৌতুকে বসে গেলে তখনও নিশ্চিন্তে বলি, তোমাকে আমার চাই। ঘরে ফিরে গিয়ে ধারা জলে স্নান করি, তখনও একান্তে জপি, চাই, তোমাকে আমার চাই। আজীবন নক্ষত্রের সাথে কথা বলি, যখন মোটর কার গাড়লের মতো যায় কেশে, আফ্রিকার মতো বুনো স্তব্ধ রাতে নগরের পথে, তখন নিশ্চিন্তে বলি, চাই, তোমাকে আমার চাই। জানি না তখন তুমি কি যে করো শীতাতপ ঘরে, আমাকে ভাবো না, এটা সত্য জানি। তবে কি যে ভাবো, বয়সের ব্যাকরণ। কবে কোন সূর্যাস্ত দেখেছ প্রাণহীন মফস্বলে? একটি বিড়াল আঙিনায় শীতের দুপুরে জড়সড়, পাশে কপি ক্ষেত, একটি দুরন্ত মাছ ঘাই মারে নিস্তব্ধ পুকুরে। মশারির ছাদ থেকে নামে না ঘুমের সাদা পরি। কত রাত গেছে কেটে জ্যোৎস্নার বেণুজলে ভেসে। তোমাকে আমার চাই অকপট প্রহরে প্রহরে, চাই খাঁ খাঁ দিনে তুমি একমাত্র মেঘ হয়ে আসো রুক্ষ শুষ্ক স্তব্ধতা। তুমি আসো নর্তকীর মতো বিশাল উৎসুক মঞ্চে নাটকের অসুখ বাঁচাতে। চাই, আমি বলি চাই, যেভাবে বৃদ্ধেরা ফিরে চায় রতির ক্ষমতা, আর জাহাজের খালাসি মাটির শিকে চিহ্ন নীলিমার সরু পাড়ে, সেই মতো চাই। অথচ কাটে না ভয়, সারাদিন শূন্যতায় কাটে। সারা রাত জড়ো করি তোমার ব্যর্থ কলরোধ, মুখস্থ আলাপ কিংবা টেলিফোনে সংলাপ রচনা। কতখানি পদাবলী, নাকি তুমি বাস্তবতা ছেড়ে এখন ওঠোনি মেঘে? তুমি নও ভেলা দূরগামী, তুমি নও ভেলা দূরগামী। ধন্যবাদ তানভীর। আমি খুব সুন্দর হয়েছে। আসলে আগে কখনো আমি শুনিনি কবিতাটা, কিন্তু আজকে শুনলাম, ভালো লেগেছে তোমার গলায়। আমি এখন যাব অয়নিকার কাছে। অয়নিকা, হ্যাঁ, কেমন আছো? তো মানে সরি, মানে কেমন এতক্ষণ বসে আছো, শুনছো কবিতা নিশ্চয়ই? একদম একদম নিশ্চয়ই শুনছি, খুব ভালো লাগছে। আসলে কি, আমরা তো সবাই কবিতাকে খুব ভালোবাসি, তাই সেটাই, কবিতাকে নিয়ে থাকতে আমাদের ভালোই লাগে। হ্যাঁ, একদম চমৎকার বলেছে। যে আমি আসলে শুনছিলাম যে ওর যে কবিগুরু রাঘব কবিতাটা যে পড়লো, যে ডাকাত দলের যে ইয়ে, খুব ভালো লাগছে। পরের কবিতাটা খুব সুন্দর পড়েছে। আমি অবশ্য আগে শুনিনি আবৃত্তিটা, কিন্তু ওর গলায় চমৎকার লেগেছে। খুব তুমি খুব ভালো লাগলো। তুমি কি পড়বে এখন বলো? তুমি উম, এই দুটোই আমাদের আমি হয়তো এখন শেষ, তুমি তোমার মতো করে পড়ো। বেশ বেশ বেশ। হুম, তো আমাদের যে সকল বীর দেশপ্রেমিকদের জন্য আমরা আমাদের
বহু প্রতীক্ষিত স্বাধীনতা পেয়েছি। এবং আজও যে সকল বীর সৈনিকরা আমাদের পাহারা দেন, যার জন্য আমরা প্রত্যেক রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি, সেই সকল সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি আমি আবৃত্তি করছি। একদম। অমিতাভ দাশগুপ্তের কবিতা, আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে ডাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আরেকটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। চমৎকার। সত্যি তো, যে যাদেরকে উৎসর্গ করেছে ওনাদের কারণে আজকে আমরা মানে এখনো ভালো আছি, যা যতটুকুই আছি, যেখানেই একদম আছি। একদম। যে খুব সুন্দর কবিতাটা, ভীষণ সুন্দর। আর এখন একটা শেষ কবিতা শোনাও আমাদেরকে, অয়নিকা। বেশ বেশ, হ্যাঁ একদম শেষে চলে যাই। হুম। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, Sure, সাঁকোটা দুলছে। ঠিক আছে। এই যে আমরা সবাই বেঁধে বেঁধে আছি, সেই সাঁকোটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের এই বাঁধনটাকে শক্ত করেছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেওয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা,
মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদী ও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরই মুখ শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটা এখনো আছে, এপার ওপার স্মৃতিময় একাকার। সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। আমি তো দেখো না তখন বলেই ফেলেছি কেমন আছো, মানে আমি কবিতার ভিতরে আবৃত্তির ভিতরে ডুবে গেছি, লাইভে আছে আমি ভুলে গেছি যেটা লাইভ হচ্ছে। মনে হচ্ছে যে কথা বলছি। তোমার কাছে একদম শেষে আসবো বিদায় নিতে অনিকা, আমি একটু তানভীরের কাছে নিশ্চয় যাচ্ছি। নিশ্চয় হ্যাঁ আমি নিশ্চয়। আসবো আবার বিদায় নিতে। হ্যাঁ তানভীর, হ্যাঁ আমাদের সময় অলমোস্ট শেষ, তুমি আরেকটা কবিতা শোনাও আমাদেরকে ভাইয়া, তারপরে হ্যাঁ, কবিতা শোনাও। অনেকে আবৃত্তি ভীষণ ভাল লাগছিল, খুব সুন্দর অনেক ধন্যবাদ, পয়েম। অনেক ধন্যবাদ। আমি দিদি আসলে স্বাধীনতা নিয়ে কবিতা পড়লো। আমাদের বাংলাদেশও অনেক অনেক রক্ত, অনেক অনেক সম্ভ্রম, এবং অনেক অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের বাংলাদেশ। তো ঠিক আমিও বাংলাদেশ নিয়ে একটি কবিতা এখন পড়বো। আহ, আমাদের যেসব আমাদের যেসব শহীদেরা 1971 সালে দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করে আমি কবিতাটি পড়ছি। আনিসুল হকের কবিতা মানুষ জাগবে ফের। Sure. হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্যিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। নিদারুণ দুঃসময়ে আমাদের অধিবাস আজ, নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন। কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত, জয়নুলের কাকেরা করে কা কা স্বদেশ ভাগাড়ে। কাক ও কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই, হতাশা ও ধোয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই। মানুষ নিরাশ আজ, মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি। চারিদিকে অন্ধকার, ছিদ্রহীন শেষহীন অদ্ভুত আধার। বিলাপ ও আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই, আপোষ ও বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই, উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই, সামরিক উর্দি ছাড়া আর কোনো ভগবান নেই। মানুষ ঘুমিয়ে সব, বেঘোরে অঘোরে যেন অনন্ত শয়ানে। তথাপি হে সাথী, হে কৃষক, ক্ষেতের মজুর, ছাত্র বন্ধু, শ্রমজীবী মৌলিক মানুষ, হে কামার, হে কুমোর, জেলে তাঁতি মাঝি মাল্লা কুলি, একবার প্রাণ খুলে কান পেতে ধরো, একবার অন্তর্দৃষ্টি মেলে ধরে দেখো। মানুষ কি জাগে নাই অন্ধকারে তাড়ানিয়া সূর্যের মতো? জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে? জীবন কি জাগে নাই বারুদের বিস্ফোরণ ঠেলে? 52 একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ সুমহান একাত্তরে? বেহেশত হতে নয়, মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ কি হে গর্জে ওঠে নাই? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কলিমুদ্দিন শেখ মই, ওমপুরে আবাস আমার, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধে গেছিলাম। মুই তো একেলা নও, অনেকেই আসিল সাথ, লাঙল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র নিছিলাম। সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত, ঘরের বাহির হয়া ঝাঁপ দিই আকুল গাগেতে। চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন তো আছে এক, সোনার খাসায় নয় কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বানের তোরে ভাসি ভাসি যুদ্ধে চলি যাই, আমার দেশের লাগি কলিম কিষান মুই যুদ্ধে চলি যাই, মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধে চলি যাই, দুমুঠো ভাতের লাগি যুদ্ধে চলি যাই, প্রাণের ভিতরে জোশ যুদ্ধে চলি যাই। দারুণ দারুণ মিছিল আসে মানুষের মুক্তির মিছিল, আসে চাষা, আসে চাষি অস্ত্র তুলে নেয়, আসে ছাত্র, আসে যুবা অগ্নি জেলে দেয়, আসে মাতা, আসে বধূ দাহ তেলে দেয়। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয়েও না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হয়েও না সারথি। আবার আসবে সেই সময়ের বাঁক, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর, ইতিহাসের অয়নিকা, আমরা অনুষ্ঠান একদম শেষের হুম, দিকে। হ্যাঁ, তুমি বলো বিশ্ব বাংলা সম্পর্কে, যদি গীতিকা সম্পর্কে কিছু বলতে চাও তুমি বলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হুম। আহ বিশ্ব বাংলা আমাকে এই যে সুযোগটি দিয়েছে, এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলের সামনে আসার যে সুযোগ আমাকে দিয়েছে, সেজন্য বিশ্ব বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর সকল দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, এবং পরেও যারা দেখবেন, সময়ের অভাবে যারা এই সময় দেখতে পারেননি, পরবর্তী সময় যারা দেখবেন, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ তোমাকে অয়নিকা, খুব ভালো বলেছো যে যারা এখন দেখছেন বা যারা পরে দেখবেন, সুন্দর কথা বলেছো। যে এটা সত্যি কথা যে সবার, তখন তো আমরা ওনাদেরকে জানাতে পারি না যে তারা দেখছেন যে। হ্যাঁ, 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 একদম আমার তরফ সকলে থেকে দেখতেও পারেন ওনাদেরকে না সময়, হ্যাঁ, সময়ের জন্য এটা আসলে যে সময়ের যখন জন্য দেখে, সকলে কিন্তু দেখতেও পারেন। সকলের জন্য। তোমাকেও ধন্যবাদ অনিকা এখানে আসার জন্য, আমাদের খুব সুন্দর কবিতা শুনিয়েছো, অনেক ভালো লাগলো। হয়তো আবার দেখা হবে কখনো তোমার সাথে এখানে, নিশ্চয়ই নিশ্চয়ই এখানেই দেখা দেখা হবে। হবে। দেখা হবে আবার, সে পর্যন্ত তুমি বেশ, ভালো থাকো, নিরাপদে থেকো। বেশ, সকলে খুব ভালো আহ থাকুন। ভালো থাকো। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে যারা আছেন ভীষণ ব্যস্ত ছিলেন ওনারা, ওনাদেরকে আমরা বিশ্ব বাংলাতে এনেছি। সেই বিশ্ব বাংলা তরফ থেকে ওই দুই বাচিক শিল্পী প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে আহ, সামনের সপ্তাহে রবিবার একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।